ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টারে যে CC14 পেপারটি রয়েছে, সেই পেপারের একটা গুরুত্বপূর্ণ 10 মার্কসের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও। এছাড়া সাজেশান ধরে ধরে কিন্তু আমি অনেক লং কোশ্চেনের অ্যান্সারও অলরেডি পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও খাতায় নোট ডাউন করেনি অবশ্যই নোট ডাউন করে নাও এবং এক্সামের জন্য নিজেদেরকে আগেভাগে প্রিপেয়ার করে নাও। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে এই অ্যান্সারটি শেয়ার করে দিলে ভালো হয়, তাই তোমাদের সুবিধার্থে আমি এই অ্যান্সারটি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। কোশ্চেনটি হচ্ছে তোমাদের, ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 মার্কসের কোশ্চেন, ঠিক আছে? তোমাদের সাজেশন আমি দিয়েছি তোমাদের এই সেমিস্টার জন্য, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। এবার আমি অ্যান্সারটি পড়ছি, তোমরা দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। ভিয়েতনাম যুদ্ধ 20 শতাব্দীর অন্যতম ঘোরতর এবং বিতর্ক যুদ্ধগুলির মধ্যে একটি। এটি শুধুমাত্র ভিয়েতনাম ও তার প্রতিবেশী দেশগুলোর জন্যই ছিল না, বরং আন্তর্জাতিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ, যুদ্ধের অশান্তি এবং দক্ষিণ ভিয়েতনামের পতন বিশ্বব্যাপী রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিয়েতনামে হস্তক্ষেপ মূলত তাদের বৈশ্বিক নীতি ডমিনো তত্ত্বের ভিত্তিতে ছিল, যার উদ্দেশ্য ছিল কমিউনিজমের বিস্তার প্রতিরোধ করা। এই যুদ্ধের প্রেক্ষাপট, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল এবং এর ফলস্বরূপ বিশ্ব রাজনীতির পরিবর্তন নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কি রয়েছে। ভিয়েতনাম যুদ্ধের পটভূমি ছিল 1954 সালে ফ্রান্সের পরাজয়ের পর ভিয়েতনামের বিভাজন। ফরাসি উপনিবেশবাদী শক্তির পতনের পর ভিয়েতনাম দুই ভাগে বিভক্ত হয়। একদিকে ছিল উত্তর ভিয়েতনাম, যেখানে হো চি মিনের নেতৃত্বে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ছিল দক্ষিণ ভিয়েতনাম, যেখানে মার্কিন মদতপুষ্ট সরকার ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের নীতি ছিল কমিউনিজমের বিস্তার প্রতিরোধ করা, তারা দক্ষিণ ভিয়েতনামের সরকারকে সমর্থন দিতে শুরু করে। কিন্তু এর ফলে দেশের রাজনৈতিক অস্থিরতা ও গেরিলা আন্দোলন প্রবল হতে থাকে। তারপর দেখো কি রয়েছে। 1964 সালে গালফ অফ টংকিংয়ের ঘটনা ঘটে, যার পর মার্কিন কংগ্রেস প্রেসিডেন্ট জনসনকে ভিয়েতনামে সামরিক হস্তক্ষেপের অনুমতি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা তখন সরাসরি যুদ্ধে অংশ হিসেবে ভিয়েতনামে প্রবেশ করে। প্রথমে তারা দক্ষিণ ভিয়েতনামের সরকারকে সহায়তা দিতে শুরু করে, পরে বিভিন্ন সামরিক কৌশল ব্যবহার করে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপের মূল উদ্দেশ্য ছিল কমিউনিস্ট শক্তির বিস্তারকে বাধাগ্রস্ত করা। তবে যুদ্ধের প্রকৃতি ছিল অত্যন্ত জটিল এবং নিঃসন্দেহে এটি বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন নিয়ে আসে। পরবর্তী প্যারায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে চাও সম্পূর্ণ PDF আকারে, আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি মেসেজ করতে পারো, তাহলে আমি তোমাদের সম্পূর্ণ PDFটি শেয়ার করে দেবো, ঠিক আছে? পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল ছিল মূলত বিমান হামলা, বোমাবর্ষণ এবং সার্চ অ্যান্ড ডেস্ট্রয় মিশন। তারা ভিয়েতনামের গ্রামাঞ্চলে গেরিলাদের খুঁজে বের করার চেষ্টা করত, যেখানে নিরীহ মানুষও তাদের লক্ষ্যবস্তু হয়ে পড়ত। এই কৌশলগুলি ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি করে, বহু বেসামরিক নাগরিক নিহত হয় এবং গ্রামগুলিতে ধ্বংসযজ্ঞ ঘটে। মার্কিন সেনারা শুধু উত্তর ভিয়েতনামের সেনাদের বিরুদ্ধে নয়, বরং ভিয়েতকং নামক গেরিলা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল, যারা দক্ষিণ ভিয়েতনামের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তবে যুদ্ধের কৌশলটি ফলস্বরূপ খুব একটা সফল হয়নি, ঠিক আছে? তারপর প্যারা দেখো কী রয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন সেনাদের বিরুদ্ধে দেশীয় প্রতিরোধ এবং আন্তর্জাতিক মহলে বিরোধিতা বৃদ্ধি পায়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যুদ্ধবিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। ভিয়েতনামের যুদ্ধের চিত্রগুলো যেমন নিঃসন্তান শিশুদের মরদেহ, বেসামরিক মানুষের হত্যাযজ্ঞ এবং অন্যান্য নৃশংসতা, অনেকেই এটি দেখার পর মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি এবং যুদ্ধে জড়িত থাকার বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে। এর ফলে আমেরিকায় ব্যাপক জনসাধারণের বিরোধিতা দেখা যায় এবং যুদ্ধের প্রতি সমর্থন কমতে থাকে। পরবর্তী প্যারায় আগে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের 10 নম্বরের মোটামুটি 500 ওয়ার্ডের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করতে বলা হয়
এবং আমি কিন্তু 7 থেকে 8টি প্যারার মধ্যে তোমাদের যথাযথ শব্দের মধ্যেই অ্যান্সারটি কমপ্লিট করার চেষ্টা করি। তাই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী অবশ্যই নোটটি খাতায় লিখে পড়ে নিতে পারো। ঠিক আছে? তারপরে দেখো কী রয়েছে। 1973 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনাম একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে মার্কিন সেনারা ভিয়েতনাম ছেড়ে চলে যায়। যদিও শান্তি চুক্তির পরও যুদ্ধ বন্ধ হয়নি, তবে মার্কিন সেনারা সরে যাওয়ার ফলে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই পাল্টে যায়। 1975 সালে উত্তর ভিয়েতনামের সেনারা দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগন দখল করে এবং ভিয়েতনাম একীভূত হয়। এর ফলে দক্ষিণ ভিয়েতনামীয় সরকার পতন ঘটায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ব্যর্থ হয়। তারপরে দেখো কী রয়েছে। ভিয়েতনাম যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে এক বড় শিক্ষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি বুঝিয়ে দেয় যে একে অপরের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট না বুঝে বিদেশি হস্তক্ষেপ করার ফলস্বরূপ বিপর্যয় হতে পারে। ডমিনো তত্ত্ব এবং কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি গ্রহণ করেছিল তা দীর্ঘমেয়াদীভাবে ভুল প্রমাণিত হয়েছিল। যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নতুন বিদেশি নীতি গঠন করা হয়, যেখানে সীমিত সামরিক হস্তক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানের প্রতি গুরুত্ব দেওয়া হয়। পরবর্তী প্যারা দেখো। ভিয়েতনাম যুদ্ধ শুধুমাত্র ভিয়েতনামের জন্য নয়, বিশ্ব রাজনীতির জন্য একটি মোড় বদলানোর মুহূর্ত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ শুরুর দিকে একটি রণকৌশল মনে হলেও পরবর্তীতে মানবিক বিপর্যয় ও রাজনৈতিক সংকটের সৃষ্টি করে। যুদ্ধের ফলে মার্কিন জনগণের মধ্যে এক নতুন ধরনের রাজনৈতিক সচেতনতা এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রতি দ্বিধা সৃষ্টি হয়। এই যুদ্ধটি বিশ্বের অন্যান্য দেশগুলিকে শেখায় যে বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে কখনোই কোনো সমস্যার সমাধান সম্ভব নয়, বরং সেটি আরও গভীর সংকটে নিয়ে যেতে পারে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং খাতায় দেখে কিন্তু তোমরা আগেভাগে প্র্যাকটিস করতে থাকো। এবং এই পেপারে তোমরা আর কোন নোটস চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও, আমি তোমাদের অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই বলছিলে যে জাপান পেপারের নোটস শেয়ার করতে, আমি জাপান পেপারের নোটসও শেয়ার করব। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।